অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে লাগবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, বললেন মির্জা ফখরুল। আরেকটি ১-১১ ইঙ্গিত দাবি উপদেষ্টা নাহিদের। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ কর্মপন্থা ঠিক করবে সরকার, দাভোসে প্রধান উপদেষ্টা বললেন ১৫ বছরের সব ভোট ছিল ভুয়া, হয়েছে ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি। ১৬টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ, অনেক আনন্দ। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান, পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত ১৭৮ বিডিআর সদস্য, আবেগ আপ্লুত স্বজনরা, চাকরি ও ক্ষতিপূরণ দাবি। রিজার্ভ চুরির ঘটনায় সামনে এলো সাবেক গভর্নর আতিউর রহমানের নাম, ধামা চাপার চেষ্টায় ছিলেন কামাল আনিসুল, সিআইডির পরিবর্তে খতিয়ে দেখতে চায় দুদক। এবং বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি, রাজধানীতে অভিযানে জব্দ 2 ট্রাক, চক্রের 2 সদস্য আটক, শেরপুরে গাড়ি থেকে উদ্ধার প্রায় ৯,০০০ নতুন বই। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। দ্রুত ভোট না হলে মাথাচাড়া দেবে অপশক্তি, এমন শঙ্কা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার লাগতে পারে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণের আশা পূরণে কোনো ইঙ্গিত এই সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন না সংস্কার, রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে চলছে কথার লড়াই। এই তর্কে নতুন করে যোগ হয়েছে অন্তর্বর্তী সরকার একপক্ষ না নিরপেক্ষ। তারা কি আদৌ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিয়েছেন, সেই প্রশ্নও এখন রাজনৈতিক মহলে। সে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, কিছু ক্ষেত্রে নিরপেক্ষ থাকছে না অন্তর্বর্তী সরকার, তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। নির্বাচন দেরি হলে অপশক্তি মাথাচাড়া দিতে পারে এমন দাবি করে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ডক্টর ইউনূসের সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। এই ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদেরকে দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে। একই স্থানে আলাদা এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। অতি সত্বর নির্বাচন চাই, তার কারণ সংস্কার একদিনে হয় না। এর আগে প্রেস ক্লাবের বাইরে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত বলে দাবি করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিবেশ উপদেষ্টা বলছেন, আগামী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে অন্তর্বর্তী সরকার, তারা কোনো দলের পৃষ্ঠপোষকতা করবে না। আর জাতীয় নাগরিক কমিটি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ তুলেছে। গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অন্তর্বর্তী সরকার সহ নানা মহল থেকে বারবার সংস্কারের কথা বলা হলেও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। এর মধ্যেই নতুন করে যোগ হলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্বাচনের সময় আলাদা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে, তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন, সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে, তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না।
বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বলে দাবি করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুকে তিনি লিখেন, ১-১১-র বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। ৫ আগস্ট থেকেই ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা চলছে বলেও অভিযোগ করেন গণঅভ্যুত্থানের এই নেতা। এই রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা করা হচ্ছে। আর জাতীয় নাগরিক কমিটি মনে করে এ ধরনের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি। রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচনের যে সংস্কৃতি সেটা পরিবর্তনের ব্যাপারে তাদের কোনো স্ট্যান্ড নেই এবং সেই জায়গাগুলো পরিবর্তনের ব্যাপারে তারা কোনোভাবেই আগ্রহী নন, আশাবাদী নন। কিন্তু তারা ১-১১ সরকার এমনভাবে তারা বলেন, মনে হয় যেন এখানে শেখ হাসিনা পলায়ন এবং আওয়ামী লীগের রাজনীতি মাঠ বন্ধ হয়ে যাওয়া, সেটা মনে হয় যেন একটি ষড়যন্ত্রের মাধ্যমে ঘটেছে। অভ্যুত্থান কোনো ষড়যন্ত্র নয়। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, অভ্যুত্থান বাংলাদেশের মানুষের একটি টোটাল সামগ্রিক আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে ফুটে ওঠা একটি রাজনৈতিক অবস্থান। এদিকে পরিবেশ উপদেষ্টা বলেছেন, আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারই নিরপেক্ষ ভূমিকা পালন করবে, পৃষ্ঠপোষকতা করা হবে না কাউকেই। নিরপেক্ষতা হারানোর ব্যাপারে যে প্রশ্নটা তোলা হয়েছে, আমি তার উত্তরটা বলবো যে এরকম কোনো সুযোগ আসলে নেই। সরকারের থেকে কেউই দল গঠন করবে না। এদিকে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিএনপির বিরুদ্ধে ছাত্র জনতার সম্মেলনে নতুন রাজনৈতিক দলের উত্থান দেখতে না চাওয়ার অভিযোগ এনেছেন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মানুষের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার বিকেলে রংপুর কারমাইকেল কলেজে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলের সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছে। ভারতের চোখ রাঙানি ভয় না পেয়ে দেশের মানুষের স্বার্থে তিস্তা সমস্যা সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সারা বাংলাদেশে 200-র উপরে থানা কমিটি আমরা এখন পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী জানুয়ারির মধ্যেই 400-র উপরে থানা কমিটি হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো। জনমানুষের দাবির প্রেক্ষিতে এবং যে রাজনৈতিক শূন্যতার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে, তার জায়গা থেকে নতুন শক্তি যে দরকার, এটা মানুষের নিজেদের চাওয়া। তিস্তা সমস্যার সমাধানে যে কার্যক্রমগুলো নেওয়ার কথা ছিল সেগুলোতে বাদ সেজেছিল ভারত। সে ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষ এখন একাট্টা হয়েছে, নিজেদের অধিকার তারা ফিরে পেতে চায়, ভারতের কাছে তারা বন্দী থাকতে চায় না। সরকার ভারতের চোখ রাঙ্গালিতে নয়, বরং বাংলাদেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে তিস্তা সমস্যার সমাধানে যা করা প্রয়োজন তা করবে। জনগণের সম্পদ চুরি করে যারা বিদেশে পাচার করেছে তাদের এই দেশে ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর শহীদ আবু সাইদ চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রতিটি খুনের বিচার হতে হবে। দেশের প্রতি আবু সাইদের ঋণ জাতির পক্ষে শোধ করা সম্ভব নয় বলেও এ সময় মন্তব্য করেন জামায়াত আমির। সবচেয়ে বড় বাক রচিত হয়েছিল আবু সাইদের শাহাদতের মধ্য দিয়ে। একমাত্র বীর আমার জানা মতো দুনিয়ায় তার জাতিকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করার জন্য ডানা মেলে দিয়েছিল। জাতিকে যারা কৃতজ্ঞ করেছেন, ঋণী করেছেন, তাদের ঋণ সামান্য অর্থকড়ি দিয়ে পরিশোধ হয় না। আল্লাহ তাদেরকে মানবিক অনুভূতি দান করুন, তারা যেন সত্যি অনুতপ্ত হয়, লজ্জিত হয়। তবে খুনের ব্যাপারটা সরি বললে যায় না, প্রত্যেকটা খুনের বিচার হতে হবে। যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে, ওই রকম কুসন্তান থেকে এই জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ পরবর্তী কর্মপন্থা ঠিক করবে অন্তর্বর্তী সরকার। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতার সঙ্গে এক আলোচনায় একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বিগত 15 বছরে বাংলাদেশে আয়োজিত সব ভোট ছিল ভুয়া, হয়েছে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ পাচার।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আরও একটি ব্যস্তময় দিন। ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঞ্চালনায় বৃহস্পতিবার অংশ নেন বিশেষ আলোচনায়, যাতে উঠে আসে ছাত্র জনতার অভ্যুত্থান আর বাংলাদেশের চলমান নানা প্রসঙ্গ। ডক্টর ইউনূস বলেন, তরুণ প্রজন্ম চায় নতুন বাংলাদেশ, আর তা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে যা হয়েছে তা থেকে শিক্ষা নিতে পারে অন্যরাও। প্রধান উপদেষ্টার মন্তব্য, গত 15 বছরে হওয়া নির্বাচনগুলো ছিল ভুয়া। দেশের বাইরে লুটে নেওয়া হয় বিপুল পরিমাণ অর্থ, ভেঙে পড়ে রাষ্ট্র ব্যবস্থার সবকিছু। এমন অবস্থায় প্রশাসনের শৃঙ্খলা ফেরানো, ব্যাংকিং ব্যবস্থাপনা স্থিতিশীল, রিজার্ভ সহ অর্থনীতি পুনরুদ্ধারই সরকারের লক্ষ্য, আর তাতে জনগণের ব্যাপক সমর্থন মিলছে বলে জানান ডক্টর ইউনূস। All these young people who became voters over these 16 years didn't have a chance to vote for the first time in their life. Older generation probably in some past years they have voted, but this very unfortunate. If you look at the whole economy over 15 years, per year $16 billion has been shifted away by over-invoicing, under-invoicing, and by illegal channels take the money away. নির্বাচন কবে কিভাবে হবে সে প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই চার্টারই ঠিক করবে সরকারের কর্মপন্থা। What we intend to do all these commission reports to put together and start talking to the public and also the political parties. Then on the basis of agreement of all parties, all civil society organizations, where they all agree on certain things, will prepare what we call July Charter. So on that basis of July Charter, we start taking action, including the election. What kind of election? Because unless we know what kind of election people want, we can't go into election. We have targeted end of this year, the election to take place, if we go in a short reform agenda. If people say, no, we need a longer list of agenda reform, then we need another 6 months. এ সময় ভোটার হওয়ার ন্যূনতম বয়স নিয়েও নিজের মতামত তুলে ধরেন ডক্টর ইউনূস। I was suggesting our voting age is 18. I said it should be 16. That's so mature. What makes it 18? Difference between 16 and 18. Who tells you that 16 doesn't understand as much as 18 does? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আদালতের আদেশে পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলায় জামিন চাওয়া 400 জনের মধ্যে জামিনে মুক্ত হলেন 178 জন। 16 বছরের গুমোট কান্না থেকে তাদের কিছুটা পরিত্রাণ হলেও বেশিরভাগই এখনও কারাবন্দী। মুক্ত বাতাসে ফিরে তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়মুক্তি দিতে হবে নির্দোষদের। একই সাথে দোষীদের আনতে হবে বিচারের আওতায়। আমান নবীর রিপোর্ট। বিডিআর হত্যাকাণ্ডে নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় 824 জনকে। তদন্ত শেষে 26 জন বাড়িয়ে মোট 850 জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ, আর বর্তমান আসামি 834 জন। এ মামলার সাক্ষী 1344 জন, যার মধ্যে 273 জনের সাক্ষ্য গ্রহণ করতেই অভিযুক্তদের জীবন থেকে চলে গেছে 16টি বছর। 16-17 বছর জেল কাটছে, কি বা আছে, জীবন তো শেষ। শেখ হাসিনা সরকার পতনের পর সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানির 4টি তারিখ বিলম্বিত হলেও গত 19 জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা ইউসুফ ইকবাল। পরবর্তীতে বিস্ফোরক মামলায় অভিযুক্তদের মধ্যে যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই এবং যাদের সাজাভোগ এরই মধ্যে শেষ হয়েছে, তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন আদালত। অনিশ্চয়তার প্রহর কাটিয়ে বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক মুক্ত হতে থাকেন বন্দি বিডিআর সদস্যরা। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর, আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না। এ সময় তারা ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে, দাবি রাখেন সকল নিরপরাধ বন্দীদের মুক্তির। সরকারের কাছে দাবি আমাদের একটাই, যাদের চাকরি কম ছিল তাদের চাকরি রিটার্ন পায়, আমরা যাদের সার্ভিস শেষ হয়ে গেছে তারা যাতে পেনশনটা পাইতে পারে, আমরা যাতে হারানো সম্মানটা ফিরে পাই। সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয়। 770 বন্দি বিডিআরের মধ্যে বিস্ফোরক মামলায় জামিন চেয়েছেন প্রায় 400 জন। শুধু জামিনে মুক্তি নয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাধীন তদন্ত কমিশনের কাছে সদ্য কারামুক্ত বিডিআর সদস্যদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন দেওয়া হয় সম্পূর্ণ দায়মুক্তি, একই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আমান নবী,
সময় সংবাদ। মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের স্বজনদের চোখে আনন্দাশ্রু। কারামুক্ত বিডিআর সদস্যদের বরণ করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। দেরিতে হলেও ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন সবাই। একই সঙ্গে দ্রুত নির্দোষ বাকি সদস্যদের মুক্তি, হত্যায় জড়িতদের শাস্তি এবং সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের দাবিও তাদের। কখন কারাগার থেকে বের হবে প্রিয়জন, সে অপেক্ষায় স্বজনরা। কারো হাতে ফুল, কারো হাতে মালা। প্রিয়জনকে ফুল দিয়ে বরণের অপেক্ষায় বয়স্কদের সঙ্গে এক ঝাঁক নিষ্পাপ শিশুও। অনেকেই জন্মের পর প্রথম দেখেন দাদা নানাকে, আবার কাউকে 3 মাস বয়সী রেখে বাবা কারাবরণ করায় এক প্রকার এতিমের মতো কেটেছে দীর্ঘ প্রায় 16টি বছর। অনেকে বাবার আদর পায়, আমি পাইনি। আজকে থেকে আবার নতুন জীবন শুরু। আমার একটা হৃৎপিণ্ড আমার বড় ভাই। আমি নানা ভাইকে কখনো দেখিনি, কিন্তু জেলখানায় গিয়ে দেখে এসেছি। দীর্ঘ 16 বছর কারাবন্দী বিডিআর সদস্যরা স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিডিআর হত্যাকাণ্ডের মামলায় নির্দোষ প্রমাণিত হয়েও বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর কারাবাসের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পান 178 জন বিডিআর সদস্য। 4 দেয়ালের অনিশ্চিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে সদ্য মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের ফিরে পেয়ে নতুন জীবন ফিরে পেল স্বজনরা। কারাগারের কঠিন মুহূর্তগুলোর বিবরণ দেন নিরপরাধ বিডিআর সদস্যরা। সাধারণ জনগণ যেমন টিভিতে দেখছে, আমিও টিভিতে দেখছি ঘটনা, তারপরেও আজকে 16 বছর আমি জেল খাটছি। আমি নাই, আমার পরিবারও নাই, সব নিঃস্ব, শেষ, পরিবারের কিছুই নাই। অবিলম্বে বিডিআরের নির্দোষ বাকি সদস্যদের মুক্তি ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি বিডিআর পরিবার কল্যাণ সমিতির। ৭৪ জন যারা শহীদ হয়েছেন, এদেরকে যারা শহীদ করেছেন, ওই খুনিদের সঠিকভাবে বিচার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। বিস্ফোরক মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 41 এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 137 জন বিডিআর সদস্য মুক্তি পান। দীর্ঘ 16 বছর কারাগারে থাকার কারণে তাদের অনেকের পরিবারে নেমে এসেছে আর্থিক অসচ্ছলতা। বিডিআর সদস্যদের দাবি, তাদেরকে আর্থিক সহায়তার পাশাপাশি যাদের বয়স রয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেরিতে মামলা ও আলামত নষ্টের পেছনে তৎকালীন গভর্নর আতিউর রহমান সহ 14 জনের সংশ্লিষ্টতা পায় সিআইডি। দুদক বলছে অভিযুক্তদের নাম চার্জশিট থেকে বাদ দিতে চাপ দিয়েছিলেন 2 সাবেক মন্ত্রী আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামাল। সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত দাবি করে তদন্তের দায়িত্ব নিতে চায় দুদক। 2016 সালের 4 ফেব্রুয়ারি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার সরিয়ে নিয়েছিল হ্যাকাররা। ওই ঘটনায় মতিঝিল থানায় যে মামলা হয়েছিল তার তদন্ত 9 বছরেও শেষ করতে পারেনি সিআইডি। আলোচিত ওই ঘটনা তদন্ত করতে গিয়ে দেরিতে মামলা কিংবা আলামত নষ্ট সহ নানা তৎপরতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 13 জনের সংশ্লিষ্টতা পায় সিআইডি। তবে এই মূল হোতাদের নাম মামলার অভিযোগপত্র থেকে বাদ দিতে সিআইডিকে তখন চাপ দিয়েছিলেন তৎকালীন সরকারের প্রভাবশালী 2 মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আনিসুল হক। সম্প্রতি সংশ্লিষ্টদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এমন বাস্তবতায় ব্যাংক কর্মকর্তাদের লুটপাটের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নতুন করে সামনে আসায় দুদক নিজেদের তফসিলভুক্ত অপরাধ দাবি করে তদন্ত দায়িত্ব নিতে সম্প্রতি সিআইডিকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, আত্মসাতের ঘটনা চুরির মামলা হিসাবে অবহিত করেছিল বিগত সরকার। রিজার্ভ চুরি যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন তাদের অনেকেই এখানে পাবলিক সার্ভেন্ট ছিলেন। আইন অনুযায়ী এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন। যেহেতু সিআইডি এই বিষয়ে ইতিপূর্বে তদন্ত শুরু করেছিলেন, প্রক্রিয়াগত এবং আইনানুগভাবে এটা ত্রুটিপূর্ণ ছিল, সেই বিষয়টা আমরা তুলে ধরে তাদের কাছে পত্র যোগাযোগ করা হয়েছে। এদিকে বরখাস্ত সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা 2 মামলা তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় এবং জোর সাহায্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন খাস জমি দখল করে রিসোর্ট তৈরির অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে ছাত্র ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা
প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভায় একথা জানান উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন। এর আগে জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থী হৃদয় তরুয়া ও ফরহাদের পরিবার। এমন কোন তাড়াহুড়োর কাজ করতে চাই না। আমরা প্রত্যেকটি কাজ ইনভেস্টিগেশন করে আমরা কোনো নিরপরাধকেও শাস্তি দিতে চাই না। যাদের শাস্তি পাওয়ার যোগ্য, যারা আমাদের শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে আহত করেছে, তাদেরকে আমরা কখনো এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাড় দিব না। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের 2 সদস্যকে আটক করেছে ডিবি। এ সময় 2 ট্রাক বই জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 8 লাখ টাকা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। প্রতি বছর কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয় সরকার। তবে কিছু অসাধু চক্র এসব বই মুদ্রণ এবং পরিবহনকালে বাড়তি মজুত করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাংলা বাজার থেকে এই চক্রের 2 সদস্যকে গ্রেফতার করে ডিবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে 10ম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। অভিযানে মজুত করা প্রায় 10,000 সরকারি বই জব্দ করা হয় বলেও জানানো হয়। মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ডিবি। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন। এদিকে বুধবার রাতে শেরপুরের ধাতিয়াপাড়ায় একটি ট্রাক থেকে মাধ্যমিক শ্রেণীর প্রায় 9,000 নতুন বই জব্দ করে পুলিশ। সরকারি এসব বই পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রির চেষ্টা। শেরপুরে পুলিশের অভিযানে গাড়ি থেকে জব্দ করা হলো প্রায় 9,000 নতুন বই। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার ধাতিয়াপাড়া অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ট্রাক থেকে চলতি বছরের 8ম, 9ম ও 10ম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের 9,000 নতুন বই জব্দ করা হয়। এ সময় ট্রাক চালকের কাছ থেকে বইগুলোর প্রেরক মাইদুল ইসলামের পরিচয় পায় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মাইদুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। বইগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ডেস্টিনেশনটা আসলে একেবারে স্পেসিফিক না, ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না, যাতে আমরা ওই ব্যক্তিটাকেও আইনের আওতায় নিয়ে আসতে পারি। বইগুলো ছিল রৌমারী সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের কোনো একটা কক্ষে, সেখান থেকেই বইগুলো ট্রাকে লোড হয়ে আসছে। 2 দেশের সিন্ডিকেটের কারণেই ঝুলে আছে মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীর ভাগ্য। চাপ সৃষ্টির পাশাপাশি সিন্ডিকেট ভাঙার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও অভিযোগ মানতে নারাজ বাইরা নেতারা। প্রবাসী কল্যাণ সচিব জানালেন, মালয়েশিয়া চাইলে 2 সপ্তাহেই কর্মী পাঠাতে প্রস্তুত সরকার। প্রসূন আশিসের রিপোর্ট। ভিসা পেয়েও বিমানের টিকিট জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারছেন না অনেকে। তাদেরকে বারবার আশ্বস্ত করা হলেও ফলাফল শূন্য। সবশেষ 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কর্মীদের নেয়ার ঘোষণা দিলেও তাতেও গতি আসেনি। টাকা ফেরত দিচ্ছে না প্রতারণায় অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো।
এই যখন পরিস্থিতি, তখন সংকট নিরসনে বুধবার আন্দোলনে নামেন ভুক্তভোগীরা। এটা কি আমাদের দোষ ছিল? প্রশ্ন উঠেছে, মালয়েশিয়ায় যেতে বাধা কোথায়, কেনই বা এত সময় লাগছে? বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়া সরকারের আন্তরিকতা থাকলেও দুদেশের শক্তিশালী সিন্ডিকেটে আটকে আছে কর্মী নেওয়ার প্রক্রিয়া। বাধাটা আসছে দুটো জায়গা থেকে, সেটা হচ্ছে যে তাদের যে হোমের জায়গায় যে মিনিস্ট্রি রয়েছে এবং এই যে বেস্টিনেটের সাথে সম্পর্কিত বিভিন্ন পরিবার, তারা এটাকে আটকে রেখেছেন কি যুক্তিতে, যে এইটা ছেড়ে দিলে তাহলে সিন্ডিকেশনও আবার বন্ধ করে সকলকে দিয়ে লোক নিতে হবে, যেটা তারা চান না। এই সিন্ডিকেশনের জন্য $2 বিলিয়ন তারা এইসব সাধারণ দরিদ্র অভিবাসীদের কাছ থেকে আত্মসাৎ করেছে। গোপন জায়গাটাকে যদি ধরতে না পারেন, ভাঙতে না পারেন, তবে এটা মানে কঠিন। যদিও বাইরা নেতাদের দাবি, সিন্ডিকেটের অভিযোগ ভিত্তিহীন। সংকট নিরসনে দুই সরকারকে আরও জোরালো ভূমিকা নেয়ার আহ্বান তাদের। কে কি করলো এটা যেহেতু আমাদের সামনে দৃশ্যমান নয়, সেই বিষয় নিয়ে আমি তো আলোচনা করার সুযোগ নাই। সরকার যেখানে আন্তরিকতার সহিত তাদেরকে পাঠানোর জন্য চেষ্টা করছে, সেটাই মানে আমার কাছে সত্য এবং সেটাই বাস্তব। কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রবাসী কল্যাণ সচিব জানালেন, মালয়েশিয়ায় মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্তের জটিলতায় গোটা প্রক্রিয়া ঝুলে রয়েছে। ওনারা যদি ইভেন্ট বলে 15 দিনের মধ্যে শুরু করতে হবে, উই আর রেডি। তাদের গভর্নমেন্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো তারাও এক্সস্ট করবেন। গত বছর নতুন পুরনো বিদেশি কর্মীদের কাজে যোগ দিতে 31 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকিট স্বল্পতার অজুহাতে প্রায় 18,000 কর্মী পাঠাতে ব্যর্থ হয় রিক্রুটিং এজেন্সিগুলো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে রাজধানীতে প্রতিবাদ মিছিল করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয় মিছিলটি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নির্দিষ্ট কিছু পণ্যে ভ্যাট কমালেও বেশিরভাগ পণ্যেই ভ্যাট বাড়ানো হয়েছে, যা নিত্য পণ্যের দাম আরও বৃদ্ধি করবে। এমন অবস্থায় সব ধরনের পণ্যে বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তারা। প্রতিবাদ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে কাটাবন, হাতিরপুল, কারওয়ান বাজার, গ্রিন রোড হয়ে ফার্মগেট গিয়ে শেষ হয়। এ সময় ভ্যাট প্রত্যাহার করে দ্রব্যমূল্যের দাম কমাতে বিভিন্ন স্লোগান দেন ছাত্র জনতা। আমরা এখনই আমাদের মিছিলটি শুরু করব। আমাদের মিছিল শুরু, যারা শুনছেন, যখন আপনারা ভ্যাট আরোপ করলেন তখন শতাধিক পণ্য, আর এখন আপনারা দেখান 5টা 4টা, হয়তো সেটা না হয় তাহলে আপনারাও জেনে রাখেন, খুব সম্ভবত দিল্লিতে আরো 2-4টা আসনে আপনাদেরকেও যেতে হবে। অবিলম্বে বর্ধিত যে ভ্যাট, সেই ভ্যাট বাতিল করতে হবে, না হলে আজকের যে মিছিল, সেই মিছিল বহু গুণে বহু বড় হয়ে আপনার বিরুদ্ধে গড়ে তুলবে। চালু হচ্ছে না বেক্সিমকো গ্রুপের কারখানা। সরকারের সদিচ্ছা থাকলেও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনার অসহযোগিতায় বিশাল ঋণের দায় নিয়ে কারখানা চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। ভাঙচুর, লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আর বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, 40,000 শ্রমিকের কথা বললেও 40% শ্রমিকের অস্তিত্বই মেলেনি। শ্রম আইন অনুযায়ী প্রকৃত শ্রমিকদের পাওনা মেটানো হবে। দেশের সবচেয়ে বড় গ্রুপ অব কোম্পানির মধ্যে অন্যতম বেক্সিমকো। গাজীপুরের শ্রীপুরে প্রতিষ্ঠানটির রয়েছে শিল্প পার্ক। সরকার বলছে, এই পার্কে কাগজে কলমে 32টি কারখানার কথা বলা হলেও 16টি কারখানার অস্তিত্বই পাওয়া যায়নি। 16 কারখানার বিপরীতে কোম্পানিটির ঋণ রয়েছে 12,000 কোটি টাকা। প্রতিষ্ঠানটির মোট ঋণ 40,000 কোটি টাকার বেশি। এর মধ্যে জনতা ব্যাংকের কাছেই দায় 23,000 কোটি টাকার বেশি। এমন পরিস্থিতিতে 12টি কারখানার কর্তৃপক্ষ নিজেই লে অফ করেছে, বাকি 3টি কারখানা চালু আছে। কারখানাগুলো চালু রাখতেও উদ্যোগ নিয়েছে সরকার। কোনো ব্যাংকই এই কোম্পানিকে নতুন করে ঋণ দিতে চায় না। প্রশাসক নিয়োগ দিয়ে চেষ্টা করলেও চরম অসহযোগিতা করেছে বর্তমান কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে শ্রম অসন্তোষের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির, তাই চালু রাখা সম্ভব নয় কারখানাগুলো। শ্রম উপদেষ্টা জানান, বিপুল অঙ্কের ঋণ নিয়ে জনগণের সম্পদ লুটপাট করেছে বেক্সিমকো। সামনে লুটপাট হবে আর কেউ কিছু বলবে না, এটা তো হতে পারে না। আপনাদের কর দেওয়ার টাকা, আপনাদের কষ্ট পরিশ্রম করার টাকা। আজকে আমরা প্রায় বলি যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা বেড়েছে, ওটা বেড়েছে। আপনারা এইটুকু শুধু বোঝেন। আমি একটা সেক্টরের কথা বললাম,
এরকম আরও অনেক সেক্টর আছে, সেগুলো আমার কাছে নাই, হয়তো কমার্স মিনিস্ট্রিতে আছে, অন্য মিনিস্ট্রিতে আছে, যেখানে এই ধরনের লুটপাট হয়েছে। গত নভেম্বর থেকে বেক্সিমকো শিল্প পার্কের পরিস্থিতি পর্যালোচনায় কাজ করছে শ্রম উপদেষ্টার নেতৃত্বে 11 সদস্যের কমিটি। গেল বছরের সেপ্টেম্বর থেকে আপৎকালীন তহবিল ও শ্রমিক বেতন বাবদ সরকার এ পর্যন্ত ব্যয় করেছে 223 কোটি টাকা। বর্তমান কর্তৃপক্ষ সরকারকে অসহযোগিতার পাশাপাশি দিয়েছে অসত্য তথ্য। নিদারুণ অসহযোগিতার কারণে এটা যে হাই পাওয়ার কাউন্সিল যে কাজ করেছে তাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা বড়ই জটিল বিষয় হিসেবে উপনীত হয়েছিল। এই যে বেক্সিমকোতে 40,000 শ্রমিক বলা হচ্ছে, আমাদের একটা প্রাথমিক তদন্তে আমরা প্রায় 40% লোকের কোনো বাস্তবতা পাইনি। এদিকে কারখানা চালু, বকেয়া বেতন পরিশোধ সহ 3 দফা দাবি তুলে সংবাদ সম্মেলন করেছে বেক্সিমকো কর্মকর্তা কর্মচারীরা। প্রতিষ্ঠান চললে যত ঋণই হোক এই ঋণগুলো রিকভারি করা সম্ভব। আগামী 28 জানুয়ারি উপদেষ্টা পরিষদ কমিটির সভায় শিল্প প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং দায় দেনার হিসাব করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান শ্রম উপদেষ্টা। 28 জানুয়ারি এইটা নিয়ে পর্যালোচনা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রমজানকে সামনে রেখে খেজুর ও ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চাহিদার তুলনায় গেল 6 মাসে পণ্য দুটির আমদানি অনেক কম। তবে ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন, আগের মজুদ থাকায় বাজারে অতটা অস্থির হবে না। এদিকে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট ঠেকাতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মাঝে মার্চে শুরু হতে যাওয়া রমজানে পণ্যের দাম কেমন হতে পারে এ নিয়ে শঙ্কিত তারা। দিন আনের দিন কাজ করে যারা খাচ্ছে তাদের অনেক কষ্ট হয়ে যাবে সামনের দিকে চলতে। খাইব গিয়া যারা বড় লোক খাইতে পারে, গরিব মানুষ খাইতে না। 1 কেজি তেল কিনা লাগে 190 টাকা, আমরা দিনে কামাই করি 700 টাকা 800 টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রমজানকে সামনে রেখে সবচেয়ে বেশি চাহিদা থাকা খেজুরের আমদানি অনেক কম। রমজানে 60 থেকে 70 হাজার মেট্রিক টনের বিপরীতে গেল জুলাই ডিসেম্বরে আমদানি হয়েছে মাত্র 4,233 মেট্রিক টন। সরকার এই পণ্যে ভ্যাট ট্যাক্স কমালেও বাজারে দাম না কমার কথা আগেভাগেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। 25% কমানোর পরে এটা মনে হয় না আমার জনগণের উপরে কোনো প্রভাব ফেলবে। এটা জাস্ট একটা চোখে ধুলা। যেহেতু আমদানি করি আমরা ডলার দিয়ে, তো এই কারণে একটু দাম বাড়বে, আবার ডিউটি কমাইছে আবার তো কমবে। অবশ্য ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন, ছাত্র জনতার বিপ্লবের জেরে আমদানি বাধাগ্রস্ত হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমদানি বাড়ার পাশাপাশি আগের থাকা পণ্যের মজুদ চাহিদা পূরণে সাহায্য করবে। বাজারও সেল করে, প্রতিষ্ঠান থেকে নিয়ে সেল করে। পরিবর্তনের পরে কিছু ব্যবসায়ী হয়তো খেজুর আনা কমাই দিচ্ছে, হয়তো নতুন করে ওই জায়গাটা কেউ না কেউ নিবে, যেহেতু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, কেউ না কেউ তো আনবে। এদিকে ইফতারির আরেক অনুষঙ্গ ছোলার আমদানি হয়েছে 39,623 মেট্রিক টন। রমজানে চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন। আর চিনি আমদানির পরিমাণ প্রায় 5,62,000 মেট্রিক টন এবং ভোজ্য তেল 13,60,000 মেট্রিক টন। পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর রমজানের আগে সরকার তাদের নিয়ে বসলেও এবার সেই উদ্যোগ এখনো নেই। তো কিনছে বিধায় এত মাল তো তারা এলসি দিছে। এখন আইন আনার পরে যদি বলে যে আমার পর্তা বেশি পড়ছে, মুখ হচ্ছে তুমুক হয়েছে, এই জায়গাটার ব্র্যাকেট দেওয়ার মালিক হলো সরকার। আমরা যারা বাজারের যে প্রতিনিধিত্ব করি যে আইটেমের, তাদেরও কিছুতে দায়ভার যদি আপনার ইন্ডিকেট করে দেয়। কিন্তু এখানে দুঃখজনক হলো যে আজকে 4 মাস যাবৎ আমরা কোনো তথ্যই বিহীনভাবে চলছি। এদিকে অর্থনীতিবিদরা কৃত্রিম মজুদ ঠেকানোর উদ্যোগ নিতে জোর তাগিদ দিয়েছেন। আমদানিকৃত এই পণ্যগুলা দেখা যাবে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা মজুত করে রাখে। রোজার দেখবেন যে 1 সপ্তাহের মধ্যেই দেখবেন যে পণ্য নাই, তাহলে কোন গুদামে মালিকরা মালগুলো রাখছে সেগুলো আপনার পর্যবেক্ষণ করা দরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমায় বাজারে সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে তাদের মত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রামে কর্নেল কমান্ড হিসেবে অভিষেক এবং অধিনায়ক সম্মেলনে একথা বলেন সেনাপ্রধান। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সেনাবাহিনীর রীতি অনুযায়ী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মোটর শোভাযাত্রায় সেনানিবাসে উপস্থিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল কমান্ড র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয় তাকে। কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে ভূমিকা রাখবে সেনাবাহিনী। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা, যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। পরে সেনাপ্রধান ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সাধারণ সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। চট্টগ্রাম সেনানিবাস থেকে কমল দে, সময় সংবাদ। উন্নয়নের নামে প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি খুঁড়ছে কোনো না কোনো সংস্থা, তবে এর ফল তো পাচ্ছেনই না, উল্টো একরকম জিম্মি হয়ে পড়ছেন নগরবাসী। এ অবস্থায় সিটি কর্পোরেশন কেবলই আইনি জটিলতার অজুহাত দিচ্ছে। আশরাফুল ইসলামের তোলা ছবিতে ঢাকা উত্তর সিটির বেহাল সড়ক আর অলিগলির বিস্তারিত দেখব আলামিন তুষারের রিপোর্টে। প্রায় ৬০ লাখ মানুষের আবাস ঢাকা উত্তর সিটি। পাখির চোখে ঝাঁ চকচকে এই শহরের ভেতরটা যেন দেখার কেউ নেই। রাস্তাঘাট থেকে অলিগলি, ধুলার রাজত্ব থেকে মুক্তি মেলা দেয়। শুষ্ক মৌসুমে ধুলায় ধূসর আর বর্ষায় জলাবদ্ধতা, এই যেন নিয়তি। সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস, ডেস্কো সবাই মিলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি খুঁড়ছে। সঙ্গে উন্নয়ন প্রকল্পের ধীরগতি তো আছেই। খানাখন্দ আর এবড়ো থেবড়ো রাস্তা মেনে নিয়ে দিনাতিপাত নগরবাসীর। মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, নতুন বাজার সহ বেশ কিছু এলাকার সড়ক থেকে শুরু করে অলিগলির চিত্র এমন, যেন উন্নয়নের মোড়কে কেবলই ভোগান্তি গিলছেন এসব এলাকার বাসিন্দারা। নিয়মিত কর দিয়ে সুবিধা তো দূরে থাক, উল্টো দুর্ভোগে নাজেহাল উত্তর সিটির সিংহভাগ মানুষ। বৃষ্টি হয় তেনে এক কাটু পানি জমে, ট্যাক্স নেয়, সব কিছুই নেয়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গত বর্ষায় একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। প্রথম বসাইছে এই ড্রেনেজ, পরে বসাইছে পানির লাইন বসাবার পরে আবার দুই ইন্টারনেট লাইন, মানে এতে লাইন বসানোই শেষ হয় না। সড়কের এমন অবস্থায় গাড়ির মতোই যেন হেলেদুলে এগোচ্ছে সংস্কার কাজ। যদিও কাজের এই দীর্ঘসূত্রিতার দায় একে অপরকে দিচ্ছেন এলাকাবাসী আর কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, স্বার্থ হাসিলের গ্যাড়াকলে আটকে যাচ্ছে সড়কের সংস্কার কাজ, আর সিটি কর্পোরেশনের সেই পুরনো আইনি জটিলতার দায়সারা অজুহাত। সরকারের যখন প্রয়োজন হয়, সরকাররা বাড়ি গদ্দুয়ার ব্রিজ ভাঙ্গা সরকার রোড লিয়া যায়, আর সরকারের যখন প্রয়োজন না হয় তাহলে সরকার যুগ যুগ ধরে এটারে ফসায় এবং জনগণের ভোগান্তি করে। যদি আমরা বলি তাহলে তারা উল্টো কথা বলবে, তোমার কি আছে, তুমি তো ছেড়ে দাও। তো উন্নয়নের ইয়াটা করতে গিয়ে যদি আমরাই মনে করেন সাফারার হই, তাহলে তো আমরা উন্নয়নের দরকার নেই ভাই। আইনি জটিলতার মধ্যে অনেক সময় পড়ে যেতে হচ্ছে আমাদেরকে, তো সেটাকে নিষ্পত্তি করে যখন আমরা কাজটা করতে যাই তখন একটু দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে কোনো কোনো এলাকায়। মাস্টার প্ল্যান অনুযায়ী যখন কাজটা করি তখন প্রায়োরিটিটাকে আগে গুরুত্ব দেওয়া হয় যে কোন জায়গাটা আমার আগে করতে হবে। সমাধান হিসেবে তাই সরকারের সকল সংস্থার সমন্বয় নিশ্চিত করতে আলাদা রেগুলেটরি কমিশন রাখার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। একজনের কাজ আরেকজন করবে না, সে তাকে আঙ্গুল দেখাবে, আরেকজন তাকে দেখাবে, কাজের কাজ কিছু হয় না। কিন্তু আমরা গত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় ঢাকাকে দুই ভাগ করে আরো বেশি নন ফাংশনাল করে ফেলেছি। একটা কমিশন করে তার দুর্বলতাগুলি দেখে তাকে সক্ষম করার প্রয়োজনীয় পলিসি অ্যান্ড স্ট্রাকচারাল রিফর্মের রিকমেন্ডেশনটা যদি আপফ্রন্টে আমরা করে রাখি,
এবং আমরা যদি পলিটিক্যাল পার্টিগুলিকে এঙ্গেজ করে তাদের ম্যানিফেস্টোর মধ্যে ঢুকাতে পারি, আমার মনে হয় কিছুটা হয়তো সুযোগ আসবে। সঙ্গে এসব প্রকল্প শুরু হবার আগেই ইউটিলিটি প্রতিষ্ঠানগুলো পরিকল্পনা অনুযায়ী তাদের সেবা নিশ্চিত করবে, এমনটাই আশা নগরবাসীর। বাংলাদেশে সড়ক উন্নয়ন আর সংস্কারের যে ব্যয় তা পৃথিবীর আর 10টা দেশের চেয়ে অনেক বেশি, আর যার অন্যতম কারণ দুর্নীতি এবং কাজের দীর্ঘসূত্রিতা। গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এই তকমা থেকে মুক্তি পাবে দেশ, আর সাধারণ জনগণ মুক্তি পাবে জনভোগান্তি থেকে, এমনটাই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। নথিপত্রবিহীন অভিবাসীদের আটকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অভিযান। নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 4 বাংলাদেশিকে। অভিবাসী ধরপাকড়ে সাঁড়াশি অভিযান চালানো হবে স্কুল, গির্জা, হাসপাতালেও। এতে অভিবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অবৈধ অভিবাসী দমন শুরু করেছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে, এর মধ্যে রয়েছেন 4 বাংলাদেশি। নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে ওই 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। জানা গেছে সাদা পোশাকের পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় এদের মধ্যে একজন পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার পর বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় লোকজনের ভিড় নেই বললেই চলে। চরম আতঙ্কে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীরা। এদিকে এখন থেকে স্কুল, গির্জা এমনকি হাসপাতালগুলোতেও অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। আইস এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাগুলোর ওপর গেল 1 দশকেরও বেশি সময় ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিল। হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা বাতিল করা সহ জারি করা হয় নতুন নির্দেশনা। এছাড়া এরই মধ্যে মেক্সিকো সীমান্তে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ডে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়োইন। দেশটিতে ইতোমধ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। চলবে না কোনো গাড়ি, বন্ধ করে দেয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। নাগরিকদের ঘর থেকে বাইরে যেতেও নিষেধ করেছে সরকার। আয়ারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডে আর কয়েক ঘন্টা পরে স্থানীয় সময় রাত 3টায় আঘাত হানতে যাচ্ছে ঝড় ইয়োইন। এই ঝড় ইয়োইনের কবলে পড়ে মানুষের যেন হতাহতের ঘটনা কম ঘটে এবং যে যানমালের যে ক্ষতি আমরা বলি সেটি যেন খুবই কম হয়, তার জন্য তারা ব্যাপক প্রস্তুতি এর মধ্যে তারা নিয়েছে। বিশেষ করে দেশটির স্বাস্থ্য বিভাগ, নিরাপত্তা বিভাগ এবং সড়ক বিভাগ তারা সমন্বয় হয়ে একটি টিম গঠন করে দেশটির বিভিন্ন জায়গায় কাজ করছে দেশটির সিটি কর্পোরেশনগুলো। আমি সকাল থেকে বেশ কয়েকটি স্পটে ঘুরিয়ে দেখিয়েছি। তারা সমুদ্র তীরবর্তী যে জায়গাগুলি সেই জায়গাগুলি তারা নিরাপত্তা বেষ্টনী দেওয়া এবং জলোচ্ছ্বাসে যেন প্লাবিত না হয় অনেক সড়ক, সেজন্য তারা সেই ব্যবস্থা তারা করেছে। দেশটিতে ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল কোনো ধরনের গণপরিবহন তো চলবেই না। বলা হয়েছে ব্যক্তিগত গাড়ি যারা ব্যবহার করছে তারা যেন এই ব্যক্তিগত গাড়ি নিয়ে তারা বের না হন, কারণ ঝড়ের গতি 130 কিলোমিটার বেগে অথবা তারও বেশি হতে পারে। তাই সব নাগরিকদেরকে বলা হয়েছে সকাল 11টা পর্যন্ত ঘরে থাকার জন্য। তাদের মোবাইল চার্জারটি আজকে রাতের মধ্যে যেন ফুল চার্জ দিয়ে রাখেন, কারণ দেশটির বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার আভাস দিয়েছেন দেশটির বিদ্যুৎ এবং অনেক স্থানে পানির সংকট হতে পারে। সেজন্য অনেকের ঘরে পানি রাখার কথা পরামর্শ দেওয়া হয়েছে। তো আগামীকাল 11টার পরে অনেক স্থানে যেসব কাউন্টিতে পরিস্থিতি অপরিবর্তন থাকতে পারে সেসব তারা আজকে রাতে তারা আপডেট দেবেন। আমরা সেটির দিকে তাকিয়ে থাকবো। দেশটির স্বাস্থ্য বিভাগ তারা বলছেন যে কোনো প্রয়োজনে 999-এ ফোন দেওয়ার জন্য দেশটির স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকটি টিম তারা বিভিন্ন পয়েন্টে তারা কাজ করবেন আমাদেরকে তারা জানিয়েছেন। রাত 3টায় যে ঝড়টি হবে এই 3টা থেকে একটানা 8 ঘন্টা চলবে এই ঝড়ের তাণ্ডব। আবহাওয়াবিদরা ধারণা করছেন আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বগ্রাসী এই তাণ্ডব চালাবে ঝড় ইয়োইন।
তাই প্রতি বছরের চেয়ে আয়ারল্যান্ড, আপনারা জানেন যে আয়ারল্যান্ডে আটলান্টিকের তীরবর্তী একটি দেশ, 3 দিকেই আয়ারল্যান্ড আটলান্টিকে বেষ্টিত। এই দেশটি প্রতি বছরই জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হয়ে থাকে। তবে এবার তারা ধারণা করছে সবচেয়ে বেশি মাত্রায় ঝড়ের গতি থাকবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। আগামীকালের ঝড়ের আপডেট পেতে আপনারা সময়ের সাথে থাকুন। আয়ারল্যান্ড থেকে আমি সৈয়দ জুয়েল, আটলান্টিকের তীর থেকে। ক্লাব আর বোর্ডের দ্বন্দ্বে অনিশ্চিত ক্রিকেটারদের ভবিষ্যৎ। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ স্থগিত হওয়ায় ক্রিকেটারদের পাশাপাশি বিপাকে তাদের উপর নির্ভরশীল পরিবার। অচলাবস্থা দূর করতে বৃহস্পতিবার বোর্ড সভাপতির শরণাপন্ন হন ক্রিকেটারদের 20 জনের প্রতিনিধি দল। ফারুক আহমেদ সময় চেয়েছেন, আশ্বাস দিয়েছেন শনিবারের বোর্ড সভায় সবকিছু ঠিক করার। দিন শেষে কিন্তু আমাদের এটা রুজি রুটি তো, আর ফার্স্ট ডিভিশন টিম যারা খেলে একটা লিগই হয়, তো ওই একটা লিগেই, আর এখনকার বর্তমানে দেশের যে পরিস্থিতি এটা সবাই জানেন, তো পুরো এলোমেলো হয়ে আছে। তো কথাগুলো বলছিলেন আবির হোসেন, খেলেন এক্সিয়ম ক্রিকেটার্সের হয়ে। বোর্ড ক্লাব দ্বন্দ্বে তার একমাত্র উপার্জনের মাধ্যম ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ স্থগিত হয়ে আছে। অনেকের অভিযোগ, ঢাকার ক্লাবগুলোর কাছে এক প্রকার জিম্মি ক্রিকেট বোর্ড। গঠনতন্ত্র সংস্কারের খসড়া পছন্দ না হওয়াতে ঢাকার ক্লাব ক্রিকেট স্থবির করে রেখেছেন কর্তারা। সে বয়কটে ক্লাব কর্তা কিংবা বিসিবি কারোই হয়নি কিছু। ভুক্তভোগী ক্রিকেটাররা, যাদের অনেকেই বছরে এই একটা লিগ খেলে খরচ যোগান পরিবারের। আমরা 7-8টা মাস কষ্ট করি শুধু এই ঢাকা প্রথম বিভাগ খেলার জন্য। এই একটা খেলার উপর নির্ভর করে অনেক ফ্যামিলি চলে, অনেক প্লেয়ার চলে। যাদের জন্য এত কিছু, সেই খেলোয়াড়রাই এখন অনিশ্চিত জীবনের সামনে। ক্লাব বলেছে বাড়ি ফিরে যেতে, বোর্ড করাচ্ছে অপেক্ষা। বৃহস্পতিবার বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সময় বেলা 3টা হলেও ফারুক আহমেদ এসেছেন পাক্কা 1 ঘন্টা পর। তবে প্রেসিডেন্টের সাথে দেখা করে কিছুটা আশ্বস্ত ফার্স্ট ডিভিশনের ক্রিকেটাররা। শনিবারের বোর্ড সভায় সব অচল অবস্থা কাটবে বলে দেখিয়েছেন প্রত্যাশাও। একটা জিনিস ক্লিয়ার করছে যে কোনো ডাউট নাই ক্রিকেট লিগ হবে এখানে, বাট ওনার কথা হচ্ছে যে এই মাসের ভিতরেই উনি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট মাঠে গড়াবে। তবে শনিবারেও যদি সমাধান না হয় তাহলে ক্রিকেটারদের ভবিষ্যৎ কি? উত্তরটা জানেন না ক্রিকেটকে রুটি রুচি বানানো এমন অসংখ্য তরুণ। ক্লাবের সাথে কি, বোর্ডের সাথে কি, আমরা চাই মাঠে ক্রিকেট। তো ওনারা যদি দিন শেষে একটা সমাধানের মধ্যে আসে, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই ভালো। আর যদি সমাধানের মধ্যে না আসে, তো বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদের যেটা ভালো হবে, আমরা প্লেয়াররা সবাই মিলে সেই সিদ্ধান্ত নিব। ক্লাবগুলোর চাপের মুখে গঠনতন্ত্র সংস্কার কমিটিতে বদল আনতে যাচ্ছে বিসিবি। গুঞ্জন, নাজমুল আবেদিন ফাহিমকে সরিয়ে নতুন প্রধান করা হচ্ছে মাহবুব আনামকে। ক্লাব কর্তাদের মন রাখতে আনা হবে আরও পরিবর্তন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে লাগবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, বললেন মির্জা ফখরুল। আরেকটি 1-11 ইঙ্গিত দাবি উপদেষ্টা নাহিদের। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ কর্মপন্থা ঠিক করবে সরকার, দাভোসে প্রধান উপদেষ্টা বললেন 15 বছরের সব ভোট ছিল ভুয়া, হয়েছে ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি। 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত 178 বিডিআর সদস্য। আবেগ আপ্লুত স্বজনরা, চাকরি ও ক্ষতিপূরণ দাবি। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।